সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন, উদ্বেগ গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেষ চালি নেত্রী শেখ হাসিনার হাতেই, সুখবর আওয়ামী লীগের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হামলার সতর্কতা আছে অথচ জঙ্গি নেই, স্বরাষ্ট্রমন্ত্রী বিচিত্র দাবিতে তোলপাড় বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকট, কৃষি কার্ডের নামে কৃষকদের সাথে এ কেমন নিষ্ঠুর তামাশা অবৈধ বিএনপি সরকারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জয় বাংলা স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাবার লাশ দেখতে প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, জেল গেটেই শেষ দেখা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে মার্কিন সামরিক সরঞ্জাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে বিশ্ব, আইইএ প্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্য হবে আমেরিকা মুক্ত, মোজতবা খামেনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ইউনাইটেড নেশনসের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বাংলাদেশ শেখ রাসেল মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামের একটি সামাজিক সংগঠন। সংগঠনটির চেয়ারম্যান সাইয়েদা রাজিয়া মুস্তাফার স্বাক্ষরিত এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, একটি নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে দাবি করা হয়। চিঠিতে আরও বলা হয়, 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার অংশগ্রহণ করেননি। অংশগ্রহণকারী কয়েকটি রাজনৈতিক দল ভোট জালিয়াতি ও ফলাফল কারচুপির অভিযোগ তুলেছে বলেও উল্লেখ করা হয়। সংগঠনটি দাবি করে, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ায় গণতন্ত্রের গ্রহণযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তৈরি হতে পারে। এছাড়া বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে এবং মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। স্বল্প সংখ্যক সম্প্রদায় ও রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, সহিংসতা এবং গ্রেপ্তারের ঘটনাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে দেশের অর্থনীতিতে অস্থিরতা, অর্থ পাচার এবং বিপুল সংখ্যক মানুষের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয় তুলে ধরা হয়। বর্তমানে অনেক রাজনৈতিক কর্মী ও সমর্থক কারাবন্দী রয়েছেন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে। চিঠির শেষে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে দাবি জানানো হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পুনরায় চালু করা হোক। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্য দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক। দলের অনেকেই কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন, অনেকে নেতা বিদেশে চলে গিয়েছেন। এইসব নেতারা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এইসব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মীর জাফর রয়েছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল, আর সেটা হাসিনা করতে চলেছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, হাসিনা এটা বুঝতে পেরেছেন বদলে যাওয়া বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদের রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা।
অনেকে বলছেন জুলাই অগাস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সূত্রের খবর, দলনেত্রী হাসিনা এখন সেই সব মির্জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন বঙ্গবন্ধু কন্যা এই সব মির্জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন আর দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি, জামায়াতের মতো দলের সঙ্গে গোপনে আঁতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদের রদবদলের মধ্যে দিয়ে সেই কাজ তিনি শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের তরফে বলা হয়েছে, শেখ হাসিনা শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনতে চলেছেন। অনেকে বলছেন আওয়ামী লীগের একটা প্রবল ঝাঁকুনির দরকার ছিল। দলনেত্রী নানা কারণে নিজের ব্যস্ত থাকায় তিনি সেই ঝাঁকুনি দিতে পারেননি। ১২ই ফেব্রুয়ারির নির্বাচন হাসিনাকে সেই রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, হাসিনা যদি দলের পরিকাঠামোগত পরিবর্তন আনেন, নতুন পরিকাঠামো জাতীয় রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে তো? বাংলাদেশে এখন ক্ষমতায় রয়েছে বিএনপি। তারা আওয়ামী লীগের প্রতি কতটা সদয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীও আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে। তারাও চাইবে না আওয়ামী লীগ আবার ফিরে আসুক। সেনাবাহিনী গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু দেশবাসী বুঝে গিয়েছে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। দেশবাসীর কথা কানে দেবেন কি তারেক? বাংলাদেশে জঙ্গির অস্তিত্বই মানেন না নবগঠিত তারেক রহমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা করে দেশের প্রতিটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করার জন্য বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচককে সতর্ক করে চিঠি দিয়েছে যে পুলিশের সদর দপ্তর, তার মাথায় কিন্তু এই মন্ত্রীমশাই। রবিবার রাতে সেই চিঠি পেয়ে স্বাভাবিকভাবেই পরদিন কাকভোর থেকে বাংলাদেশের সব বিমানবন্দরের সুরক্ষা আঁটোসাঁটো করা হল, নজরদারি জোরদার করা হল। কিন্তু বিএনপি সরকার ও তার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কারা হল না। মন্ত্রী সালাউদ্দিনকে বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করায় মাছি মারার ভঙ্গিতে তা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমি ওই শব্দকে, জঙ্গিকে রেকগনাইজ স্বীকার করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। এর দিন কয়েক আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের সদর দপ্তর থেকে সবকটি থানাকে সতর্ক করে যে বার্তা পাঠানো হয় তাতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ভবনে হামলা চালাতে পারে। তা নিয়ে দেশজুড়ে আতঙ্ক ছড়ালেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই ডিনায়াল মোডেই। চোখ বড় করে ভ্রু কপালে তুলে তার দাবি, সরকারের পক্ষে এমন কোনো চিঠি দেওয়া হয়নি। বাড়তি পাহারার যেসব ব্যবস্থা লোকে দেখতে পাচ্ছে সবই রুটিন মাফিক। তারপরে বিমানবন্দরে হামলার সতর্কবার্তা, সব বিমানবন্দরে নিবিড় নজরদারি ও কঠোরতম সুরক্ষা বলয় নির্মাণের ঘোষণা। এরপরে সুযোগ মতো তটরক্ষীদের একটি অনুষ্ঠানে মন্ত্রী সালাউদ্দিনকে সামনে পেয়ে সাংবাদিকেরা প্রশ্ন করতে ফের সেই জবাব। এবার তো তার ঘোষণা, বাংলাদেশে জঙ্গিবাদ বলে কিছুর অস্তিত্বই নেই। যা আছে তা মামুরি উগ্রপন্থ। তার কথায়, আমি ওই শব্দকে রেকগনাইজ করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরা সক্রিয় থাকে। র্যাডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজড টু, এগুলো থাকে। কিন্তু সে বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা আর নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলে এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। বর্তমানে সেগুলোর অস্তিত্ব নেই। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে জঙ্গিবাদের অস্তিত্ব সরাসরি অস্বীকার করেন, আর বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে 4 জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছে বেশ কিছু অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ড্রোন এবং জঙ্গি ভাবধারা প্রচারের বই উদ্ধার হয়েছে।
কামরাঙ্গীর চরে মাদ্রাসা গড়ে তারা বিস্ফোরক তৈরি, অস্ত্র শিক্ষা এবং সংগঠনে যুবক কিশোরদের নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। সেনাবাহিনীতেও জঙ্গি অনুপ্রবেশের খবর পেয়ে তদন্ত শুরু হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর। সে জঙ্গি সংগঠন আবার আন্তর্জাতিক, টিটিপি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান। বাহিনীর কয়েকজন আটক হয়েছে, অনেকে পলাতক। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি জঙ্গি শব্দটাই রেকগনাইজ করেন না। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদ-উর-রহমান একই প্রশ্নের উত্তরে অন্যত্র বলেছেন, বাংলাদেশে জঙ্গি আছে, তাকে শূন্যে আনার চেষ্টা করছে সরকার। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানকে নতুন বলে মনে করছেন না বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। জামালপুরের সরিষাবাড়িতে কৃষকেরা ভোর রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন। হাতে কৃষি কার্ড, মনে একটাই আশা, অন্তত কয়েক লিটার ডিজেল পাবেন। কিন্তু সারাদিন দাঁড়িয়ে থেকেও অনেকে খালি হাতে বাড়ি ফিরছেন। মাঠে ধানের চারা লাল হয়ে মরছে, মাটিতে ফাটল ধরছে, আর কৃষক বুকে পাথর নিয়ে ঘরে ঢুকছেন। এই অবস্থার জন্য দায় কার? যে সরকার 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণের বয়কট উপেক্ষা করে নিজেরা একটা পাতানো ভোটের নাটক মঞ্চস্থ করে ক্ষমতায় বসেছে, সেই বিএনপি এবং যার তথাকথিত মন্ত্রিসভার কাছে এই প্রশ্নটা এখন সরাসরি করা দরকার। বিএনপি একটি দল, যার জন্ম সেনানিবাসের ভেতরে, জিয়াউর রহমানের হাতে। গণতন্ত্রের সঙ্গে এই দলের সম্পর্ক সবসময়ই লোক দেখানো। ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি আর সন্ত্রাসের যে ইতিহাস এই দল রেখে গেছে, সেটা এই দেশের মানুষ ভোলেনি। আর এবার ক্ষমতায় এসেছে জনরায় ছাড়া, তাই জবাবদিহিতার বালাই তো আরও কম। কৃষকদের হাতে কৃষি কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই কার্ড দেখালে ডিজেল মিলবে। কিন্তু ডিজেলই যদি না থাকে, তাহলে কার্ড দিয়ে কি হবে? কার্ড জমিতে পুঁতলে কি পানি উঠবে? গাছের গোড়ায় ছোঁয়ালে কি সেচ হবে? এই যে ফাঁকা প্রতিশ্রুতির রাজনীতি, এটাই বিএনপির চিরচেনা কায়দা। মানুষকে একটা কাগজ দাও, বলো সমাধান হয়ে গেছে, আর পেছনে বসে তালি দাও। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, আশা করি সমস্যা দ্রুত সমাধান হবে। এই আশা করি শুনতে শুনতে কৃষকের ধান মরে যাচ্ছে। আশার কথা শুনিয়ে পেট ভরে না, জমিতে পানি পড়ে না। ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে বলা হয়েছে, 200 জন করেছেনও, কিন্তু ডিজেল সরবরাহ নিশ্চিত না করে এই কার্ড ব্যবস্থা আসলে একটা লোক দেখানো ব্যবস্থাপনার নাটক ছাড়া আর কিছু না। শুধু কৃষক না, বাস যাত্রীরাও ভুগছেন। যাত্রা বাতিল হচ্ছে, মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছে না। একটা দেশের জ্বালানি ব্যবস্থাপনা এতটা ভেঙে পড়ে আছে যে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েও তেল মিলছে না, এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা। যে সরকার বৈধভাবে ক্ষমতায় আসেনি, যাদের পেছনে জনগণের সমর্থন নেই, তারা দেশ চালাবে কিভাবে? ক্ষমতা দখল করা আর দেশ পরিচালনা করা এক জিনিস না। সরিষাবাড়ির কৃষকের শুকনো মাঠ আর লাল হয়ে যাওয়া ধানের চারা এই সরকারের অযোগ্যতার সবচেয়ে সৎ সাক্ষী। নোয়াখালীর মাইজদিতে অটোরিকশায় মাইক বেঁধে জয়বাংলা স্লোগান দেওয়ার সময় এক যুবককে পিটুনির ঘটনা ঘটেছে। এই সময় প্রচারে ব্যবহৃত মাইক ও অ্যাম্প্লিফায়ার খুলে নেওয়া হয়। সোমবার 27 এপ্রিল সকালে শহরের টাউন হল মোড়ের দক্ষিণে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি চালিত অটোরিকশাটির ওপরে 2টি মাইক বাঁধা ছিল। ভেতরে বসে ওই যুবক মাইকে স্লোগান দিতে থাকেন। শহরের পৌরবাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দেন তিনি। স্লোগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন তিনি। এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান তিনি। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করেন। অটোরিকশা চালককেও চড় থাপ্পড় দেন তারা। এরপর মাইক ও অ্যাম্প্লিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশা চালককে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মাইক ও অ্যাম্প্লিফায়ার জব্দ করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, স্লোগান দেওয়া যুবকের নাম আলো। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে। ওসি বলেন, ঘটনাস্থল থেকে 2টি মাইক ও একটি অ্যাম্প্লিফায়ার জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধিগঞ্জ থানায় করা 2টি মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল এ আদেশ দেন বিচারপতি কে.এম. জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এদিকে আরও ৫ মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী রবিবার ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ। গত সোমবার ২৭ এপ্রিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন। গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তী সময় হাইকোর্ট ৫ মামলায় জামিন পেলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। এর মধ্যেই গত ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখানো হয়। বাবার মৃত্যুর পর শেষবার মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তি পাননি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শাহরুখ খান। শেষ পর্যন্ত প্রশাসনের নির্দেশে বাবার মরদেহ অ্যাম্বুলেন্সে করে জেলগেটে নিয়ে আসা হলে সেখানেই সন্তানকে শেষবার দেখার সুযোগ দেওয়া হয়। এই ঘটনায় শাহরুখের স্বজনরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নিহত আবুল বাশার খান ৫৮ বছর বুধবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি পেশায় বটতলা টেম্পো স্ট্যান্ডের একজন লাইনম্যান ছিলেন। তার ছেলে শাহরুখ খান গত শুক্রবার মধ্যরাত থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী হয়েছেন। ৫ অগাস্টের পরবর্তী বিভিন্ন রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। শাহরুখের ভাই সালমান খান সাগর অভিযোগ করেন, প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করে দীর্ঘ সময় অপেক্ষা করলেও শেষ পর্যন্ত তা মঞ্জুর করা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে তাদের জেল গেটে মরদেহ নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিকেল ৩:৪টায় মরদেহ কারাগারে নেওয়া হলে মাত্র ৫ মিনিটের জন্য শাহরুখকে তার বাবার মুখ দেখার অনুমতি দেওয়া হয়। শাহরুখের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু নিশ্চিত করেছেন যে জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা গ্রহণ করা হয়নি। অন্যদিকে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী জেল গেটে মরদেহ দেখার ব্যবস্থা করার কথা স্বজনদের জানানো হয়েছিল। বাদ আসর জানাজা শেষে গ্রামের বাড়িতে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর হিসাব অনুযায়ী যুদ্ধে এ পর্যন্ত ২.৩ বিলিয়ন থেকে ২.৮ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ইরানকে অত্যন্ত দ্রুত ও কার্যকরভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। কিন্তু তার এই দাবির ২৪ ঘণ্টার মধ্যেই সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় $৭০ কোটি মূল্যের একটি E-3 আওয়াক্স রাডার বিমান ধ্বংস হয়। CSIS-এর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক অ্যানসিয়ান এই ক্ষয়ক্ষতির হিসাবটি তৈরি করেছেন। তার হিসাব অনুযায়ী এই তালিকায় রয়েছে অন্তত একটি অত্যন্ত শক্তিশালী থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, যার মূল্য প্রায় $৪৮ কোটি থেকে $৯৭ কোটি। এছাড়া মার্চ মাসের শুরুতে কুয়েতে ফ্রেন্ডলি ফায়ারে বা নিজেদের ভুল হামলায় ৩টি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞ ওমার আশুর আল জাজিরাকে বলেন, রাজনৈতিক কারণে ট্রাম্প প্রশাসন এই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করতে চাইছে না। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রভাব পড়ার ভয়ে ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করা হতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও উল্লেখ করেন, অতীতে ভিয়েতনাম ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র শুরুতেই বড় জয়ের দাবি করলেও শেষ পর্যন্ত কৌশলগতভাবে পরাজিত হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগনের অনুরোধে গ্লোবাল স্যাটেলাইট ইমেজ প্রোভাইডার প্ল্যানেট ল্যাবস গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর স্যাটেলাইট ছবি সর্বসাধারণ ও গণমাধ্যমের জন্য বন্ধ করে রেখেছে। তবে ইরানি স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলোর মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষয়ক্ষতির বড় প্রমাণ পাওয়া যাচ্ছে।
মার্ক ক্যানসিয়ান জানান, যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না, যার ফলে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা সম্ভব হয়নি। বর্তমানে সেখানে বড় ধরনের নৌশক্তি মোতায়েন করা হলেও তা ঝুঁকি কাটিয়ে উঠতে পারছে না। অন্যদিকে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের প্রচলিত মার্কিন সামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনও পুরোপুরি কার্যকর রয়েছে। চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর প্রধান ফাতিহ বিরল। প্যারিসে এক সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিশ্ব একটি বড় ধরনের অর্থনৈতিক ও জ্বালানি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। IEA প্রধান ফাতিহ বিরল জানান, তেল ও গ্যাস বাজার বর্তমানে ব্যাপক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি যখন শেষবার দেখেছি তেলের দাম ছিল $120 ওপরে, যা অনেক দেশের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। তিনি আরও উল্লেখ করেন, এই যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নজিরবিহীন অস্থিরতা তৈরি করেছে। মূলত উচ্চ মূল্য এবং সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে বিশ্ব অর্থনীতি একটি কঠিন সময় পার করছে বলে তিনি সতর্কবার্তা দেন। পারস্য উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, এই অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যৎ হবে আমেরিকা মুক্ত। তিনি দাবি করেন, বিদেশি শক্তির প্রভাব মুক্ত হয়ে এই অঞ্চলটি ভবিষ্যতে কেবল তার নিজস্ব জনগণের অগ্রগতি, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির জন্য কাজ করবে। মোস্তফা খামেনি তার বক্তব্যে উল্লেখ করেন, এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের পথে প্রধান বাধা হল বাইরের শক্তির উপস্থিতি। তার মতে, আঞ্চলিক দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে নিজেদের সম্পদ ও কৌশলগত অবস্থান ব্যবহার করে নিজেরাই সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম। তিনি আরও বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যকার সহযোগিতা বৃদ্ধি পেলে বিদেশি শক্তির উপর নির্ভরতা কমবে, যা দীর্ঘমেয়াদে এই অঞ্চলের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। মূলত আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বনির্ভরতার উপর জোর দিয়েই তিনি এই মন্তব্য করেন।